এডুকেটামের অনলাইন প্ল্যাটফর্মে তোমাদের আরও একবার স্বাগত জানাই। তোমাদের আসন্ন গ্রুপ সি আর গ্রুপ ডি এই দুটো পরীক্ষাকে কেন্দ্র করে আমাদের চ্যানেলের বিভিন্ন জিকে সিরিজ, ম্যাথ সিরিজ বা আদার্স নানান রকম সিরিজ আমরা চালাচ্ছি। তো আজকে আমরা জিকে সিরিজের যে পার্টটা এনেছি সেটা হচ্ছে জেন্ডার অ্যাওয়ারনেস। তোমরা জানো যে গ্রুপ সি পরীক্ষায় জেন্ডার অ্যাওয়ারনেস তোমাদের সিলেবাসে রয়েছে। তোমাদের সিলেবাসটা অবশ্যই দেখিয়ে দেবো। যারা পার্ট ওয়ানটা দেখোনি জেন্ডার অ্যাওয়ারনেসের, যারা পার্ট ওয়ানটা এখনও পর্যন্ত দেখোনি আমাদের চ্যানেলে, তোমরা পার্ট ওয়ানের টপ 30 কোয়েশ্চেন আমি তোমাদের দিয়েছি। তোমরা টপ 30 আগে কোয়েশ্চেন দেখে নাও এবং জেন্ডার অ্যাওয়ারনেস নিয়ে একটা ব্রিফলি বা সংক্ষেপে আমি একটা ধারণাও দিয়েছি, সেটাও গিয়ে একটু দেখে নাও। চলো আমরা আজকে টপ 30 কোয়েশ্চেন করবো। তার আগে একটু সিলেবাসটা দেখে নিই কোথায় আছে এই জেন্ডার অ্যাওয়ারনেস। দেখো তোমাদের গ্রুপ সি সিলেবাস। সেই গ্রুপ সি সিলেবাসের তোমরা যদি 4 নম্বর পয়েন্ট দেখো, সেখানে আছে জেন্ডার অ্যাওয়ারনেস রুলস অ্যান্ড রেগুলেশন, তাই তো সেই বিষয়টা রয়েছে। তো জেন্ডার অ্যাওয়ারনেস ব্যাপারটা কি আমি একটুখানি জাস্ট ওয়ান লাইনে বলে দিই, তারপর আমরা চলে যাব টপ 30 কোয়েশ্চেনে। তো জেন্ডার অ্যাওয়ারনেস বিষয়টা কি না, আমাদের সমাজের মধ্যে যে নারী পুরুষের যে বৈষম্য, লিঙ্গগত যে বৈষম্য বা জেন্ডারগত যে বৈষম্য, সেই বৈষম্যের বিষয়ে সমাজকে যদি উন্নততর করতে হয় আমাদের কি কি রুলস রেগুলেশন মেনে চলা উচিত, সেই বিষয়ে তোমাদের সিলেবাসে গ্রুপ সিতে রয়েছে। চলো বাকি ডিটেলস জানার জন্য পার্ট ওয়ান ভিডিও দেখে নাও। আমরা করবো আজকে ফার্স্ট কোয়েশ্চেন টপ 30-র মধ্যে। চলো আমরা একবার ডাইরেক্টলি এমসিকিউতে চলে যাই। দেখো কি কি এমসিকিউ তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো এনেছি, এগুলোকে তোমাদের অবশ্যই করতে হবে, না হলে হয়তো তোমাদের পরীক্ষায় কিছু নাম্বার মিস হতে পারে, তাই না? তো চলো আজকের ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নাম্বার 1, জেন্ডার ইকুয়ালিটি বা লিঙ্গ সাম্য বলতে মূলত কি বোঝায়? এখানে 4টি অপশান দেওয়া আছে। পুরুষদের চেয়ে নারীদের বেশি সুযোগ দেওয়া হয়েছে, নারী ও পুরুষের অধিকার, দায়িত্ব ও সুযোগের সমানাধিকার, শুধুমাত্র মহিলাদের ভোটাধিকার, নাকি পুরুষদের বিশেষ সুবিধা। তো তোমরা কোশ্চেন দেখে একটা ধারণা তো পাচ্ছ ইকুয়ালিটি। তো ইকুয়ালিটি মানে কি বলো তো? সমতা, তাই তো? পলিটিক্যাল সায়েন্সেও তোমরা পড়েছো ইকুয়ালিটি, রাইট টু ইকুয়ালিটি পড়েছো। তো সেখানে দেখো জেন্ডার ইকুয়ালিটি এই বিষয়টা লিঙ্গ সমতা বা লিঙ্গ সাম্য বলতে কি বোঝায়। যেখানে সমতা বিষয়টা আছে সেখানে নিশ্চয়ই বুঝতে পারছো সমাজের মধ্যে নারী আর পুরুষ তাদের যে অধিকার, দায়িত্ব এবং সুযোগ তাদের যেন সমান অধিকার থাকে। তার মানে আমাদের সমাজে একটা ধারণা থাকে, এরকম একটা আমাদের সমাজের ধারণা আছে, কি বলতো না, ধারণাটা এইরকম যে পুরুষ মানে তারা এই কাজের জন্য, নারী মানে তারা এই কাজের জন্য। আমাদের মেন্টাল সেটা সেট হয়ে গেছে, তাই না? কিন্তু এরকম ব্যাপারটা না, সমাজকে উন্নততর করতে গেলে সবাইকে সমানভাবে কন্ট্রিবিউশন করতে হবে। তো নারী পুরুষ দুজনেরই সমান অধিকার, দায়িত্ব বা সুযোগের সমান অধিকার, এই বিষয়টাই কি পড়ে জেন্ডার ইকুয়ালিটির মধ্যে, লিঙ্গ সমতার মধ্যে, তাই তো? তাহলে উত্তর কি হবে? উত্তর এখানে অপশান বি হবে। বাকি অপশানগুলোর যদি দিকে তাকাও, দেখো পুরুষদের চেয়ে নারীদের বেশি সুযোগ দেওয়া হয়। দেখো এইটা কোথাও না কোথাও সমতার গল্প বলছে না, তো এই অপশান এমনি কেটে গেল। তারপরে দেখো শুধুমাত্র মহিলাদের ভোটাধিকার, এটা যদি দিই তাহলে কি হবে? পুরুষরা বঞ্চিত হবে, সেটা তো সমতার কথা বলছে না, হবেও না। পুরুষদের বিশেষ সুবিধা, এটা যদি দিই তাহলে আবার নারীরা বঞ্চিত হবে। তো সেক্ষেত্রে যদি ইকুয়ালিটির কথা আসে, তো এখানে এখানে যে নারী আর পুরুষ এদের সমানাধিকারের কথা বলছে, এখানে সমানাধিকার বিষয়টা বলছে। ক্লিয়ার? চলো আমরা যদি একটি ছবি দেখে নিই, তাহলে ছবির মাধ্যমে আমরা ব্যাপারটা বুঝতে পারবো। চলো একটু ছবির মাধ্যমে দেখো। এই হচ্ছে ভারতের পিকচার একটা দিয়ে দিয়েছি, সেখানে নারী পুরুষ যে সমানাধিকার বিষয়টা সেটা ছবির মাধ্যমে তোমরা আশা করি বুঝতে পারলে। চলো আমরা আজকে সেকেন্ড কোয়েশ্চেন যাই। মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো তোমাদের এনেছি। দেখো জেন্ডার বা লিঙ্গ এটা একটি কি ধরনের ধারণা? ক্লিয়ার? জেন্ডার বা লিঙ্গ এটা একটা কি ধরনের ধারণা? জৈবিক, সামাজিক ও সাংস্কৃতিক, শারীরবৃত্তীয় নাকি বংশগত? দেখো জেন্ডার বা লিঙ্গ যে বিষয়টা সেটা কিন্তু সম্পূর্ণ আমাদের সামাজিক বিষয় আর সাংস্কৃতিক বিষয়। আমাদের সমাজ আমাদের শেখায় আমাদের জেন্ডার, কেন বলো তো না? দেখো সমাজ আমাদের শেখায় নারী পুরুষের কাজের ভাগাভাগ। নারী মানে তাদের একটা পার্টিকুলার কিছু কাজ আছে, তারা অন্য কাজও করে, বাট তাদের ভাগ করা আছে। তোমাকে যদি বলে যে রান্না করার বিষয়, তোমার মাথায় আমরা সমাজগতভাবে এমনভাবেই বড় হয়েছি, তোমাদের মাথায় চলে আসবে রান্না করা। বা একটা কোনো বাচ্চা যদি মেয়ে থাকে, তো তার ক্ষেত্রে যদি খেলনার কথা বলি, তো সে খেলনার কথা শুনে পুতুল খেলার বিষয়টা চলে আসে। ঠিক অপরদিকে যদি একটি পুত্র সন্তান হয় বাচ্চা, তো সেক্ষেত্রে কি হয় না, তার খেলনার বিষয় কি হয়ে থাকে? গাড়ি বা মেশিনের বিভিন্ন পার্টস, এই বিষয়গুলো। তো এগুলো আমাদের সমাজগতভাবে সৃষ্টি। তো এটা কিন্তু জেন্ডার যে বিষয়টা সেটা কিন্তু সামাজিক আর সাংস্কৃতিক, মানে আমাদের সমাজ দ্বারা সৃষ্টি, সমাজের যে আমাদের চিন্তাভাবনা সেইভাবে সৃষ্টি, এটা কিন্তু এই ব্যাপারটা হবে। বাকি দেখো জৈবিক প্রসেস যেটা, সেটা তো হবে না। ছেলে মেয়ে এটা হচ্ছে জৈবিক প্রসেস, এটা ন্যাচারাল, ওটাকে তুমি চেঞ্জ করতে পারবে না। বাকি শারীরবৃত্তীয়, বংশগতীয় এসব তো হবেই না, তাই না? তাহলে জেন্ডার যেটা তুমি মনে রাখবে সমাজগত আর সাংস্কৃতিগত, সমাজ থেকে সৃষ্টি। চলো নেক্সট
একটা আমি তোমাদের ছবির মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি যে জেন্ডারের যে বিভিন্ন ছবির মাধ্যমে তোমাদের জাস্ট ভিজুয়ালাইজ করো, তোমরা ভিজুয়ালাইজ করার মাধ্যমে তোমরা বিষয়টা মনের মধ্যে গেঁথে নাও, যাতে করে এই ধরনের কোশ্চেন তোমাদের মিস না হয়। চলো আমরা 3 নম্বর কোশ্চেনে আসবো। তবে তার আগে তোমাদের একটু বলে রাখি, আমাদের তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছো যে এই বইটা মানে 15টা প্র্যাকটিস সেটের একটা গ্রুপ সি গ্রুপ ডির ওপর আমরা 15টা প্র্যাকটিস সেটের বই ছিল এবং গত 23শে জানুয়ারি একটা অফারে ছিল, অনেকেই তোমরা ক্রয় করেছো এবং খুব ভালো রিভিউ দিয়েছো। তো তোমরা 23শে জানুয়ারিতে যে অফারটা ছিল সেটা ক্রয় করার পাশাপাশি আরও যদি কেউ নিতে চাও, সেটার প্রাইস কিন্তু 150 টাকাই এবার তোমরা পাবে। সেদিন অফার ছিল, তোমরা প্রাইস পেয়েছো। চলো তোমরা যদি বইটা নিতে চাও তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে যে স্যার প্র্যাকটিস সেট আমার চাই, বাকিটা আমাদের টিম তোমাদের বলে দেবে কি করতে হবে না করতে হবে, তো তোমরা সেটা করে নিও। আশা করি দাম আমরা মিনিমামই রেখেছি 150 টাকা, একদম সর্বনিম্ন মূল্যে আমরা রেখেছি। 15টা প্র্যাকটিস সেট আছে, যদি ডেমো ভিডিও দেখতে চাও লিঙ্কে যাও, লিঙ্কে গিয়ে দেখতে পাবে, অলরেডি আমাদের চ্যানেলে আছে। চলো আমরা 3 নম্বর কোশ্চেনে আসি। 3 নম্বর কোশ্চেন আজকে, কতজন বা তার বেশি কর্মচারী থাকলে কোনো প্রতিষ্ঠানে ইন্টারনাল কমপ্লেন্ট কমিটি বা আইসিসি গঠন বাধ্যতামূলক হয়, তাই না? তো এখানে 4টি অপশন আছে, 5 জন, 10 জন, 20 জন নাকি 50 জন। খুব ভালো করে কোশ্চেনটা দেখো, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। কেন বলছি না, ধরো একটা প্রতিষ্ঠানে নারী পুরুষ দুজনই কাজ করে এবং সেখানে দেখবে অনেক ক্ষেত্রে সেখানে নারীদের হ্যারাসমেন্টের নানা রকম কেস ওঠে, নারী যারা কর্মচারী হয় তাদের বিরুদ্ধে হ্যারাসমেন্টের নানা রকম কেস কাছারি উঠে আসে, তাই না? তো এখানে দেখো সে কতজন কর্মচারী থাকলে কোনো প্রতিষ্ঠানে সেই একটা ইন্টারনাল কমপ্লেন্টস কমিটি গঠন, মানে নারী নির্যাতন কর্মক্ষেত্রে এইসব বিষয়গুলো যদি হয় তো সেইগুলোর বিচার বিবেচনা করার জন্য একটা কমিটি গঠন হয়। তো সেই প্রতিষ্ঠানে মিনিমাম কতজন থাকলে এই কমিটি গঠন হবে? কমিটিটার নাম হচ্ছে ইন্টারনাল কমপ্লেন্টস কমিটি বা আইসিসি। তো মিনিমাম সেই প্রতিষ্ঠানে থাকতে হবে মিনিমাম, ভালো করে মনে রাখো, 10 জন। মিনিমাম প্রতিষ্ঠানে যদি 10 জন থাকে তারা একটা আভ্যন্তরীণ এই কমিটি গঠন করবে। স্যার তাহলে 10 জনের কম যদি কোনো প্রতিষ্ঠান হয় তাহলে সেক্ষেত্রে লোকাল একটা কমিটি গঠিত হবে, তারা বিচার করবে যে সত্যি ঘটনাটা সত্যতা বা ঘটনাটা সত্যি কি মিথ্যা, এই বিষয়টা বিচার করবে। মিনিমাম কোনো প্রতিষ্ঠানে যদি 10 জন থাকে তাহলে কিন্তু আইসিসি যে কমিটিটা, সেই আইসিসি কমিটিটা গঠিত হবে। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তোমাদের আপকামিং ডেজ পরীক্ষার জন্য। ক্লিয়ার? তো চলো এখানে আমি কমিটি দেখিয়ে দিয়েছি, কমিটিতে সব বিভিন্ন সিটিং মেম্বাররা বসে আছেন, আশা করি দেখিয়ে দিয়েছি, বুঝতে পারছো। চলো নেক্সট কোয়েশ্চেন আসি। 4 নম্বর কোয়েশ্চেন, জেন্ডার ব্লাইন্ডনেস এটা বলতে কি বোঝায়? তো জেন্ডার ব্লাইন্ডনেস, তো ব্লাইন্ড কথার মানে তোমরা জানো। তো বাকি 4টে অপশান দেখো, মহিলাদের অগ্রাধিকার দেওয়া, লিঙ্গগত পার্থক্যের সামাজিক প্রভাবকে স্বীকার না করা, নারী পুরুষ উভয়কে সমান মর্যাদা দেওয়া, না মহিলাদের কর্মক্ষেত্রে বাধা দেওয়া। তো দেখো ব্লাইন্ডনেস, তাই তো? তো সেক্ষেত্রে অপশান তুমি যদি এলিমিনেট করো, শুধু অপশান এলিমিনেট করো যদি, তাহলেও তুমি উত্তর দিতে পারবে, তাই না? তো দেখো 2 নম্বর যে অপশানটা দেওয়া আছে বি, যে লিঙ্গগত পার্থক্যের সামাজিক প্রভাবকে স্বীকার না করা, কি মানে স্যার এটা? দেখো লিঙ্গগত পার্থক্য মানে হচ্ছে আমাদের সমাজের নারী পুরুষ বা তৃতীয় লিঙ্গের যেসব মানুষরা রয়েছেন তাদের মধ্যে কিছু না কিছু তো পার্থক্য রয়েছে, যেটা একটা জৈবিক পার্থক্য, ন্যাচারাল পার্থক্য। তো সেইটাকে তুমি গুরুত্বই দিচ্ছ না, গুরুত্ব না দিয়ে তাদের সামাজিক যে প্রভাবকে স্বীকার না করা, সেটাই হচ্ছে ব্লাইন্ডনেস মানে আমি কোনো জিনিসকে দেখেও দেখছি না, তাই তো? ধরো কোনো একটা কাজ আমি শুধুমাত্র আমি নারীদের কথা চিন্তা করছি না বা তৃতীয় লিঙ্গের মানুষদের কথা চিন্তা করছি না, শুধু পুরুষদের কথা ভেবে একটা নিয়ম বা নীতি বা পরিকল্পনা করলাম, তাহলে কি হবে? সাফারার কারা হবে? বাকি দুজন, মানে নারীরা বা তৃতীয় লিঙ্গের মানুষরা, তাই না? আবার নারীদের বেশ করে কোনো একটা নীতি নিলাম, তাতে অন্যরা সাফারার হবে, তাই না? তো সেইটা বলছে এখানে ব্লাইন্ডনেস, জেন্ডার ব্লাইন্ডনেস। তো লিঙ্গগত পার্থক্য যে রয়েছে আমাদের, সেই পার্থক্যের সামাজিক প্রভাবকে আমরা স্বীকার করছি না, শুধুমাত্র ওয়ান সাইডের কথা ভেবে অন্যদের অ্যাভয়েড করছি, তো সেইটাকে বলা হয় জেন্ডার ব্লাইন্ডনেস। তো আমাদের সমাজকে উন্নত করতে গেলে আমাদের সবার সঙ্গে সমতা বজায় রেখে চলতে হবে, সবাইকে নিয়ে চলতে হবে, এই বিষয়টা তো একদমই আমাদের করা উচিত নয়, তাই না? তো এখানে ব্লাইন্ডনেস বলতে অপশান বি যেটা হবে সেটা উত্তর। দেখো এখানে দেখো আমি সুন্দর একটা ছবির মাধ্যমে তোমাদের রিপ্রেজেন্ট করেছি, যা কোয়েশ্চেনে বলেছে একটা ছবির মাধ্যমে দেখো চোখ বাঁধা আছে, দেখেছো? আশা করি বুঝতে পারলে। চলো আমরা যাব বাকি প্রশ্নে। 5 নম্বর কোয়েশ্চেন, পিসি ও পিএনডিটি লেখা আছে, দেখতে পাচ্ছ? এটা একটা আইন, কত সালের আইনটাও বলেছি, 1994 এর আইন অ্যাক্ট। সেই আইন অনুযায়ী সেই আইনটা কিসের সঙ্গে সম্পর্কিত? পিএনডিটি এই আইনটা কিসের সঙ্গে সম্পর্কযুক্ত? 4টে অপশান, কর্মক্ষেত্রে সুরক্ষা, সম্পত্তিতে সমানাধিকার, পাক জন্ম লিঙ্গ নির্ধারণ প্রতিরোধ, নাকি বাল্য বিবাহ রোধ। 4টি অপশান আছে। দেখো এই যে আইনটা এসেছিল, এই আইনটা মূলত কন্যা ভ্রূণ হত্যা বিষয়টা তোমরা শুনে থাকবে।
কন্যা ভ্রূণ হত্যা। তো মানে কন্যা ভ্রূণ হত্যা বলতে দেখো অপশান সি এ পাক জন্ম লিঙ্গ নির্ধারণ প্রতিরোধ। তার মানে কোনো শিশু যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হবে তো শিশুর লিঙ্গ নির্ধারণ তো করা যায়, যে মায়ের পেটে বাচ্চাটি ছেলে সন্তান না মানে ম্যান আর ওমেন যেটা মানে বলা হয় চাইল্ডের ক্ষেত্রে, তো সেইটা কোনটা ছেলে আর মেয়ে, ঠিক আছে। তো জন্মের আগেই তার যে লিঙ্গ নির্ধারণ করা হচ্ছে যেটা একটা ইল্লিগাল প্রসেস, নট লিগাল, ইল্লিগাল প্রসেস। তো সেই জন্য এই আইনটা করা হয়েছিল যে কন্যা ভ্রূণ হত্যাকে প্রতিরোধ করা। পরে অবশ্য এই আইনটা সংশোধন করা হয়েছে, আরও স্ট্রিক্ট আইন আনা হয়েছে। প্রিলিমিনারি যে আইনটা ছিল 1994-এ, পরে 2000-এর দশকে বা 2000-এর পরে কোনো একটা সালে এটাকে তোমার সংশোধনও করা হয়েছে, স্ট্রিক্ট আইন আনা হয়েছিল যে লিঙ্গ নির্ধারণটা করা একদমই যাবে না, তাতে করে সমাজের মধ্যে একটা ইমব্যালেন্স তৈরি হয়। ক্লিয়ার? তো এইটা হচ্ছে পাক জন্ম লিঙ্গ নির্ধারণ প্রতিরোধ, এই সংক্রান্ত হচ্ছে এই আইনটা PCPNDT, এই আইনটা। ক্লিয়ার? সেটা কর্মক্ষেত্রে সুরক্ষাও নয়, সম্পত্তিতে সমানাধিকারী নয়, আর বাল্যবিবাহ রোধও নয়। ক্লিয়ার? তো এই আইনটা মনে রাখবে, কি নিয়ে আইনটা সেটাও মনে রেখো, তাহলে কিন্তু তুমি অপশান এলিমিনেট করে হলেও উত্তর দিতে পারবে। আশা করি বোঝাতে পারলাম। চলো একটু পিকচারের মাধ্যমে আমরা বিষয়টা দেখে নিই। দেখো একটা শিশু যখন মায়ের গর্ভে রয়েছে, তো সেই মায়ের গর্ভে থাকাকালীন অবস্থায় তার যখন আমি লিঙ্গ নির্ধারণ করি, যেটা কিন্তু ফুললি ইল্লিগাল এই আইনে বলা আছে। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন যদি আমরা দেখি 6 নম্বর কোয়েশ্চেন বলছে ট্রান্সজেন্ডার ব্যক্তিদের অধিকার সুরক্ষা আইন কত সালে পাস হয়? ট্রান্সজেন্ডার যারা পার্সন হয়, নারী পুরুষ বাদ দিয়ে যারা ট্রান্সজেন্ডার পার্সন হয়, তাদের ক্ষেত্রে তাদেরও যে একটা অধিকার আছে সমাজে, সেই আইনটা কবে পাস হয়েছে? 4টি অপশান, 2014, 16, 19 নাকি 20। তো এটা তোমাদের মনে রাখতে হবে, ট্রান্সজেন্ডার পার্সনদের জন্য তাদের শিক্ষা, তাদের স্বাস্থ্য, তাদের সামাজিক পরিচয়, এই বিষয়টাকে গুরুত্ব দিয়ে আইনটা আনা হয়েছে। তো আইনটা যে পাস হয়েছিল সেটা হচ্ছে 2019 সালে। 2019 সালে ট্রান্সজেন্ডার ব্যক্তিদের অধিকার সুরক্ষা। দেখো 2019 সালে এখানে লেখা আছে ট্রান্সজেন্ডার ব্যক্তিদের, দেখো এখানে সব একটা ছবির মাধ্যমে তোমরা এইসব দেখে নাও, একটু ছবির মাধ্যমে ভিজুয়ালাইজ করে নাও। এটা কিন্তু তোমাকে মনে রাখতে হবে, কারণ এটা স্ট্যাটিক ফ্যাক্ট। তোমাকে মনে রাখতে হবে যে 2019 সালে ট্রান্সজেন্ডার ব্যক্তিদের অধিকার সুরক্ষা সমাজে পাস হয়েছিল। ক্লিয়ার? তো যাবো, বাকিগুলো তো অপশানে হবেই না। চলো নেক্সট আমরা চলে আসি 7 নম্বর কোয়েশ্চেন। 7 নম্বর কোয়েশ্চেন যেটা প্রোটেকশন অফ চিলড্রেন ফ্রম, এই যে আইনটা আছে, এই আইনটা মানে পক্সো যে অ্যাক্ট আছে, এই অ্যাক্টটা হচ্ছে কবে প্রণয়ন করা হয়? পক্সো অ্যাক্ট। ক্লিয়ার? খুব ইম্পর্টেন্ট, কিন্তু খুব ইম্পর্টেন্ট পক্সো অ্যাক্ট, সেটা কবে তোমার প্রণয়ন করা হয়, মানে আইনটা কবে প্রণয়ন করা হয়। এখানেও 4টি অপশান, এটাও তোমাকে মনে রাখতে হবে। তো পক্সো অ্যাক্ট যেটা হচ্ছে 2012 সালে। বুঝতে পারছো? খুব ভাইটাল কিন্তু এই আইনটা, খুব ভাইটাল। 18 বছরের নিচে যদি কোনো ছেলে বা মেয়ে যৌন শিকার, যৌন নিপীড়ন এর মধ্যে পড়ে, তাহলে কিন্তু সেটা পক্সো অ্যাক্টের আওতায় আসে। ক্লিয়ার? তো এইটা হচ্ছে 2012 সালে এই অ্যাক্টটা প্রণয়ন করা হয়। খুব ডেঞ্জারাস একটা অ্যাক্ট বলতে পারো। আচ্ছা নেক্সট, তো আমরা দেখবো ছবিটা দেখে নিই। তো দেখো এখানে দেওয়া আছে প্রোটেকশন অফ চিলড্রেন, এই যে দেখো পক্সো অ্যাক্ট হচ্ছে স্টপ, এখানে হচ্ছে নাও, এরকম একটা ছবির মাধ্যমে তোমাদের ভিজুয়ালাইজ করে একটা বাচ্চাদের যে শৈশব জীবন যে সুরক্ষা, তো সুরক্ষার জন্য এই আইন। ক্লিয়ার? চলো আমরা নেক্সট কোয়েশ্চেনে আসি। 8 নম্বর প্রশ্ন আজকে, POSH পস অ্যাক্ট অনুযায়ী একজন অভিযোগকারী মহিলা কত দিনের মধ্যে অভিযোগ জানাতে পারেন? তো আমি তোমাদের বলেছি যে কোনো মহিলা যদি কর্মক্ষেত্রে হ্যারাসমেন্ট হয়ে থাকে, তো তার ক্ষেত্রে তো ব্যবস্থা একটা নেওয়া উচিত। তো এই যে পস অ্যাক্ট যেটা, তো পস অ্যাক্ট হচ্ছে অ্যাকচুয়ালি একটা কবে স্যার না, পস অ্যাক্ট যেটা সেটা অ্যাকচুয়ালি স্যার একটা 2013 অ্যাক্ট। ক্লিয়ার? পস অ্যাক্ট। তো দেখো কর্মক্ষেত্রে কোনো মহিলা যদি নিপীড়নের শিকার হয়, যৌন নিপীড়নের শিকার হয় কোনো কর্তৃপক্ষের দ্বারা, কোনো কলিগের দ্বারা, তাহলে তাকে কতদিনের মধ্যে তা অভিযোগ মানে জানাতে হবে অভিযোগটা। ঘটনার 30 দিনের মধ্যে, ঘটনার 3 মাসের মধ্যে, ঘটনার 6 মাসের মধ্যে, নাকি কোনো সময়সীমায় নেই। 4টে এখানে অপশান, খুব ভালো করে মনে রাখবে। যেদিন ঘটনা হবে তার থেকে 3 মাসের মধ্যে কমসে কম জানাতে হবে। এবার স্যার কোথায় জানাবো? সে যে অর্গানাইজেশনে কাজ করে, সে অর্গানাইজেশন আমি বলেছিলাম ICC বলে একটা কমিটি আছে, সেই কমিটিতে তুমি জানাবে। এবার স্যার যদি 3 মাসের বেশি পেরিয়ে যায় তাহলে কি জানানো যাবে না? হ্যাঁ জানানো যাবে। সেই কমিটি বিচার করে দেখবে তোমার আরও 3 মাস এক্সটেনশন ওরা করতে পারে, কি আরও 6 মাস এক্সটেন্ড করবে, কমিটির বিচার্য সেটা। কিন্তু প্রিলিমিনারিভাবে তোমাকে 3 মাসের মধ্যে তোমাকে ওই যে ঘটনাটা, যে খারাপ ঘটনা তোমার সঙ্গে ঘটেছে, সেই ঘটনাটা তোমাকে জানাতে হবে। ক্লিয়ার? তো এটা একটা কবে, সেটা হচ্ছে 2013 সালের অ্যাক্ট। খুব ভালো করে মনে রাখবে এই আইনটা। এটা কিন্তু জেন্ডার অ্যাওয়ারনেসের খুব ইম্পর্টেন্ট একটা আইন, তোমাদের পড়ার ক্ষেত্রে, পরীক্ষার ক্ষেত্রেও ইম্পর্টেন্ট। চলো বাকিগুলো তো এখানে হবে না 30 দিন, এটা এরকম কোনো নিয়ম নেই, 3 মাসের মধ্যে হলেই হবে। চলো একটা আমরা যদি দেখি, দেখো স্টপ
যে হ্যারাসমেন্টের যে বিষয়টা, সেই হ্যারাসমেন্টের বিষয় একটা ছবির মাধ্যমে আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। ক্লিয়ার? চলো নেক্সট হচ্ছে 9 কোশ্চেন। জাতীয় মহিলা কমিশন, ন্যাশনাল কমিশন ফর ওমেন কত সালে প্রতিষ্ঠিত হয়? তাহলে মহিলাদের স্বার্থ রক্ষা, তাই তো, এটা রক্ষার জন্যই জাতীয় মহিলা কমিশন প্রতিষ্ঠিত হয়েছে। এখন স্যার কবে প্রতিষ্ঠিত হয়েছে? না 1988, 1990, 1992 নাকি 1995? কোন সালে প্রতিষ্ঠা হয়েছে জাতীয় মহিলা কমিশন? তো এটাও একটা স্ট্যাটিক ফ্যাক্ট তোমাকে মনে রাখতে হবে যে জাতীয় মহিলা কমিশন যেটা প্রতিষ্ঠা হয়েছিল সেটা হচ্ছে 1992 সালে। তাও 92 সালটা মনে রাখো, ডেটটা আমি বলে দিই তোমাদের, 31 জানুয়ারি। 31 জানুয়ারি 1992 জাতীয় মহিলা কমিশন প্রতিষ্ঠা হয়েছিল। ঠিক আছে, এবার তোমাদের যে বাড়ির কাজ হোমওয়ার্ক একটা করে আমি দিই, তোমরা জানো যে হোমওয়ার্ক তোমাদের বাড়ির যে কাজ, যে জাতীয় মহিলা কমিশনের প্রথম চেয়ারপারসন কে হয়েছিলেন? জাতীয় মহিলা কমিশনের প্রথম চেয়ারপারসন কে হয়েছিলেন সেটা তোমরা কমেন্ট সেকশনে উত্তর দেবে। প্রত্যেকের কমেন্টের জন্য আমি অবশ্যই ওয়েট করব, তোমরা অবশ্যই সেটা কিন্তু উত্তর দেবে কমেন্ট সেকশনে। ক্লিয়ার? চলো আমরা বাকিগুলো তো হবে না। তো দেখো ন্যাশনাল কমিশন ফর ওমেন একটা ছবি দিয়ে দিয়েছি, ওমেনদের রাইট নিয়ে এই কমিশন লড়াই করবে ওমেনদের হয়ে। ক্লিয়ার? নেক্সট পরের কোশ্চেন। পারিবারিক সহিংসতা থেকে মহিলাদের সুরক্ষা আইনের অধীনে প্রোটেকশন অফিসার নিয়োগ করেন কে? দেখো পারিবারিক সহিংসতা, তো মহিলারা পারিবারিক যে হিংসা তার বিভিন্ন ক্ষেত্রে শিকার হয়ে থাকেন, কখনো পণপ্রথা নিয়ে বা কখনো আদার্স হাজারো কারণ আছে, তার সঙ্গে পারিবারিক সহিংসতার তারা শিকার হয়ে থাকেন। তো সেখান থেকে মহিলাদের সুরক্ষা দেওয়ার বিষয়কে একজন প্রোটেকশন অফিসার বা প্রোটেকশন করবে তাদের একজন অফিসারও নিয়োগ করতে পারে। প্রশ্ন হচ্ছে কে নিয়োগ করতে পারে? 4টে অপশানের মধ্যে পুলিশ কমিশনার, রাজ্য সরকার, জেলা ম্যাজিস্ট্রেট নাকি সুপ্রিম কোর্ট? কার সে অধিকার আছে মহিলাদের এই হিংসা থেকে বাঁচানোর জন্য, পারিবারিক হিংসা থেকে বাঁচানোর জন্য? খুব ভালো কোয়েশ্চেন। দেখো ছবি দিয়ে দিয়েছি আমি, দেখো ছবিতে যে মহিলাদের যে পারিবারিক সহিংসতার কবলে তারা পড়ছে তার একটা ছবি দিয়ে দিয়েছি। তো স্যার প্রশ্নের উত্তর কি হবে? না প্রশ্নের উত্তর হবে রাজ্য সরকার। তো রাজ্য সরকার একজন প্রোটেকশন অফিসার নিয়োগ করতে পারেন। সেই প্রোটেকশন অফিসার আর এই যে নিপীড়িত শোষিত যে মহিলা তার সাথে ডিএমদের একটা কোলাবোরেশন বা একটা যোগাযোগের মাধ্যম হবেন। তিনি কথাবার্তা বলবেন, তিনি বিষয়টা সমাধানের দিকে এগোবেন। এই প্রোটেকশন অফিসার তাকে কে নিয়োগ করে? রাজ্য সরকার নিয়োগ করে। ক্লিয়ার? তো মহিলাদের বাঁচানোর জন্যই এই প্রোটেকশন অফিসারকে কি করা হয়? নিয়োগ করা হয়, যার দায়িত্ব কার? রাজ্য সরকারের। ক্লিয়ার? আশা করি বোঝাতে পারলাম। বাকি কোনোটাই কিন্তু হবে না, সুপ্রিম কোর্ট হবে না, পুলিশ কমিশনারও হবে না, জেলা ম্যাজিস্ট্রেটও হবে না। চলো আমরা চলে আসি 11 নম্বর কোয়েশ্চেনে। জেন্ডার নিউট্রাল, এই যে ব্যাপারটা দেওয়া আছে, এই জেন্ডার নিউট্রাল ভাষা বলতে কি বোঝায়? দেখো নিউট্রাল ব্যাপারটা দেওয়া আছে মানে তোমাকে অপশান দেখে বুঝে নিতে হবে যে কি উত্তর হতে পারে। দেখো অপশান, শুধুমাত্র মহিলাদের প্রশংসা করা, তো সেটা তো নিউট্রাল হওয়ার কথা নয়। আচ্ছা, শুধুমাত্র পুরুষদের সম্বোধন করা, সেটাও কি নিউট্রাল আসছে সমাজে? তাও হচ্ছে না। ভাষা ব্যবহার না করা, না স্যার ভাষার সঙ্গে বিষয়টা যাচ্ছে না। তাহলে অপশান বি দেখো, অপশান বি এ কি আছে? তো অপশান বি আছে এমন শব্দ ব্যবহার করা যাতে কোনো বিশেষ লিঙ্গ ছোট না করা, মানে বিশেষ কোনো লিঙ্গের মানুষদের ছোট না করা। ঠিক আছে, ডিপ্রেস বা তাকে মানে ছোট করে দেখানো, সেই বিষয়টা যেন না করা হয়। তো সেটাই হচ্ছে জেন্ডার নিউট্রাল। সমাজের সকল জেন্ডার যারা, সকল শ্রেণীর যারা মানুষ বসবাস করছে তারা যেন একটা সমতা বজায় রেখে চলতে পারে, কাউকে যেন ছোট না করা হয়, এই বিষয়টি এখানে বলা হচ্ছে। প্রশ্নটার মধ্যেই উত্তরটা দেখো লুকিয়ে আছে, এমন কোনো হাইফাই বিষয় না, প্রশ্নটার মধ্যে উত্তর লুকিয়ে আছে। দেখো তো তোমাদের একটা ছবির মাধ্যমে বুঝি, জেন্ডার নিউট্রালিটির একটা ছবি তোমাদের দিয়ে দিয়েছি, পুরুষ মহিলা দিয়ে একটা ছবি দিয়ে দিয়েছি। ক্লিয়ার? চলো আমরা 12 নম্বর কোয়েশ্চেনে আসি। 12 নম্বর কোয়েশ্চেন হচ্ছে ভারতের প্রথম মহিলা আদালত কোথায় স্থাপিত হয়? এটা খুব ভালো কোয়েশ্চেন। ভারতের প্রথম মহিলা আদালত কোথায় স্থাপিত হয়? পশ্চিমবঙ্গের মালদা, দিল্লি, মহারাষ্ট্র নাকি কর্ণাটক? ঠিক আছে, তো প্রশ্নের উত্তর কি হবে? না প্রশ্নের উত্তর হবে পশ্চিমবঙ্গের মালদা, যেখানে প্রথম মহিলা আদালত স্থাপিত হয়। স্যার কবে হয় এটাও দেখতে হবে। না এটা উদ্বোধন হয়েছিল 23শে জানুয়ারি 2013-তে উদ্বোধন হয়েছিল, যেখানে দেখো বিচারক, উকিল, অন্যান্য সকল যে কর্মচারী আছে তারা সবাই মহিলা নিয়োগ হয়েছে এবং মহিলাদের নির্যাতন, নিপীড়ন তারা হচ্ছে বিচার করবে। ক্লিয়ার? তো মহিলা আদালতের মধ্যে মহিলা কর্মী, মহিলা বিচারক সবাই নিয়োগ হয়েছিল এবং সেখানে মহিলাদের বিভিন্ন যে নিপীড়নের কথা সেইগুলো বা নিপীড়নের যে কাহিনী বা নিপীড়নের ঘটনা সেইগুলোকে কি হবে? বিচার্য বিষয় হবে। তো প্রথম কোথায় হয়েছে স্যার? পশ্চিমবঙ্গের মালদা। খুব ভালো প্রশ্ন, মনে রাখার চেষ্টা করবে অবশ্যই, বাকিগুলো কিন্তু হবে না। আচ্ছা চলো আমরা একটু দেখে দিই সাব ডিভিশনাল কোর্ট, এখানে দেখে দিয়েছি মালদার একটা, দেখো দিয়ে দিয়েছি ছবিটা, তোমরা একটু মনে রেখো।
নেক্সট 13 নম্বর কোশ্চেন। 13 নম্বর কোশ্চেন খুব ইম্পর্টেন্ট। নির্ভয়া ফান্ড কোন ঘটনার পর তৈরি হয়েছিল? চারটি কেস, চারটি তোমার অপশান। বিশাখা কেস, দিল্লি গণধর্ষণ 2012 সাল, শাহবানু কেস নাকি মথুরা কেস, তাই তো? তো দেখো, নির্ভয়া ঘটনা যে হয়েছিল সেটা কিন্তু গোটা দেশ জুড়ে তোলপাড় হয়ে গিয়েছিল একটা সময়। তোমরা যারা জানো না তাদের একটু জানিয়ে দিই যে নির্ভয়া যে কাণ্ডটা হয়েছিল, সেটা কাণ্ডটা হয়েছিল, তাও আমি বলে দিই 2012 সাল তো এখানে লেখাই আছে। আমি পার্টিকুলার যদি ডেট বলে দিই না, তাহলে 16ই ডিসেম্বর 2012 সালে দিল্লিতে হয়েছিল এই গণধর্ষণ কাণ্ড। খুবই খুবই খারাপ একটা ঘটনা। তো সেই গণধর্ষণ কাণ্ড হয়েছিল এবং এই কাণ্ডের সঙ্গে যারা যারা জড়িত ছিল না, সেই তাদের মধ্যে 4 জনকে ফাঁসি দেওয়া হয়েছিল। 4 জনকে একটু বলে দিই তোমাদের, 4 জনকে ফাঁসি দেওয়া হয়েছিল 2020 সালের মার্চ মাসে। 2020 সালের মার্চ মাসে 4 জনের ফাঁসিও হয়েছিল এই নির্ভয়া গণধর্ষণ মামলার জন্য, যেটা নিয়ে দেশ থেকে বিদেশ উত্তাল হয়ে গিয়েছিল। এবং তার নাম অনুসারেই বা সেটাকে স্মরণ করেই নির্ভয়া ফান্ড গঠিত হয়েছে। ক্লিয়ার? তো এইটা তোমার মনে রাখবে যে নির্ভয়া ফান্ড, নির্ভয়া ঘটনা যেটা ঘটেছিল 2012 সালের 16ই ডিসেম্বর শীতকালের এক রাতে, এবং সেটা পরবর্তীকালে 4 জনকে ফাঁসি দেওয়া হয়। যদিও টোটাল 6 জন ছিল, একজন নাবালক ছিল, একজন মারা গেছিল, তারপরে বাকি থাকে 4 জন। সেই 4 জনকে ফাঁসি দেওয়া হয়েছিল, জেলের মধ্যে একজন মারা গিয়েছিল। তো 4 জনকে ফাঁসি দেওয়া হয়েছিল 2020 সালের মার্চ মাসে। ক্লিয়ার? আমি পুরো ডিটেলস ব্যাপারটা বলে দিলাম। দেখো, একটা আমি ছবি তোমাদের দিয়েছি নির্ভয়া ফান্ডের, হেল্প ফর দ্য আদার্স রেপ ভিকটিম, যারা অন্যান্য রেপ ভিকটিম যারা, তাদেরকে হেল্প করার জন্য এই ফান্ডটা তৈরি করা হয়েছে ফান্ড। চলো আমরা পরের কোয়েশ্চেন। 14 নম্বর কোয়েশ্চেন আজকে বলছে যে সি বক্স, দেখো ভালো করে বানানটা, সি বক্স। এই সি বক্স পোর্টাল, একটা পোর্টাল, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটা পোর্টাল। তো এই পোর্টালটা কাদের জন্য? 4টি অপশান। স্কুল ছাত্রীদের জন্য, কর্মরতা মহিলাদের হেনস্থার অভিযোগ জানানোর জন্য, বয়স্কদের সেবার জন্য নাকি ট্রাফিক পুলিশের জন্য? সি বক্স এটা হচ্ছে একটা পোর্টাল। তো ভারত সরকারের এই যে ডিপার্টমেন্ট এটা দেখে সেটা হচ্ছে WCD, মানে হচ্ছে যে তোমার কি বলতো মহিলা এবং শিশু উন্নয়ন যে দপ্তর বা যে মিনিস্ট্রিটা রয়েছে, তারা এটা দেখে। তোদের মেন কাজ কি না, যারা কর্মরতা মহিলা তারা যদি কোনো হেনস্থার শিকার হন, তারা কিন্তু অভিযোগ জানাতে পারেন। যেহেতু গভর্নমেন্টের একটা ওয়েবসাইট, তো সেক্ষেত্রে তারা কিন্তু এই পোর্টালে তাদের অভিযোগ জানাতে পারেন। কর্মরতা মহিলারা যদি কর্মক্ষেত্রে কোনোভাবে হেনস্থার শিকার হয়ে থাকেন, তাহলে জানাতে পারেন এই পোর্টালটির মাধ্যমে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কিন্তু এই পোর্টালটা। ক্লিয়ার? আশা করি বোঝা গেল। চলো একটু ছবি দেখে নিই। তো ছবি দেখার মধ্যে দেখো, সি বক্স, এ সেফ ওয়ার্ক প্লেস ইজ এভরি ওমেন্স রাইট, মানে একটা সেফ ওয়ার্ক প্লেস প্রত্যেকটা মহিলার এটা একটা অধিকার। এটা বোঝানোর জন্য অনলাইন কমপ্লেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম টাইটেলস ব্যাপারটা দেওয়া আছে। দেখো, আশা করি বুঝতে পারলে, বোঝানো গেল। নেক্সট 15 নম্বর কোয়েশ্চেন। ম্যাটারনিটি বেনিফিট, একটা সংশোধনী আইন 2017 অনুযায়ী মহিলারা কত সপ্তাহের বেতন সহ মাতৃত্বকালীন ছুটি পান? তো তোমরা জানো অনেক মহিলাই আজকের দিনে বিভিন্ন সেক্টরে কর্মরত অবস্থায় থাকেন। তো তাদের কথা চিন্তা করে ভারত সরকার ম্যাটারনিটি বেনিফিট তাদের জন্য দিয়েছেন। আগে তাদের ম্যাটারনিটি বেনিফিট ছিল সেটা হচ্ছে মাতৃত্বকালীন যে ছুটি, স্ববেতন ছুটি। তো সেটা কি ছিল? আগে ছিল হচ্ছে 12 সপ্তাহ। তো স্যার বর্তমানে কত করা হয়েছে, সেটাই তোমার প্রশ্ন এখানে দিয়েছে, কত করা হয়েছে? তো বর্তমানে এটা করা হয়েছে স্যার 26 সপ্তাহ। 26 সপ্তাহ দেওয়া হয়েছে ম্যাটারনিটি বেনিফিট। কোনো মহিলা কোনো জায়গায় যদি কর্মরত অবস্থায় থাকেন, তিনি ম্যাটারনিটি বেনিফিট পেতে পারেন। আগে ছিল কত? 12 সপ্তাহ, যে বললাম 12 সপ্তাহ। এখন সেটা স্যার কত করা হয়েছে? 26 সপ্তাহ। দেখো 26 উইকস ম্যাটারনিটি লিভ ফর দ্য ফার্স্ট 2 চিলড্রেন। প্রথম 2 চিলড্রেনের ক্ষেত্রে কিন্তু এই ফেসিলিটি একজন মা পেতে পারে। ক্লিয়ার? তো এটা ভালো করে আশা করি বোঝা গেল। উত্তর হবে অপশান সি, বাকিগুলো তো হচ্ছে না। চলো আমরা নেক্সট কোয়েশ্চেনে আসি। 16 নম্বর কোশ্চেন বলছে জেন্ডার মেইন স্ট্রিমিং এটা বলতে কি বোঝায়? দেখো অপশানগুলো তোমরা নিজেরা পড়ো, নিজেরা আগে পড়ে নাও, তবু তারপরে আমি বলছি। পুরুষদের তুলনায় নারীদের বেশি অগ্রাধিকার দেওয়া হয়েছে, কর্মক্ষেত্রে নারী আর পুরুষের সংখ্যা সমান করা, শুধুমাত্র নারীদের জন্য আলাদা আলাদা বাজেট তৈরি করা, নাকি যে কোনো পরিকল্পিত পদক্ষেপ বা নীতিতে নারী ও পুরুষের ওপর এর প্রভাব মূল্যায়ন করার প্রক্রিয়া। দেখো জেন্ডার মেইনস্ট্রিমিং বলতে কি বোঝায়, তাই তো এটাই জানতে চেয়েছে, জেন্ডার মেইনস্ট্রিমিং। তো জেন্ডার মেইনস্ট্রিমিং বলতে অপশান যে ডিটা আছে না, অপশান ডি ভালো করে বোঝো, যে কোনো পরিকল্পিত পদক্ষেপ বা নীতিতে নারী আর পুরুষের ওপর এর প্রভাব মূল্যায়ন করা। ধরো সরকার কোনো একটা স্কিম নিল, কোনো একটা পদক্ষেপ নিল, সে পদক্ষেপটা দেখতে হবে নারী পুরুষ যেন সেটাতে উভয়ভাবেই
মানে তার কি বলবো মানে ব্যালেন্স বজায় রাখতে পারে, তাই না? মানে এমন কোনো স্কিম নেবে না সরকার যেটা দেখা যাবে কেবলমাত্র এক শ্রেণীর বা একটা শ্রেণীর নারী হোক পুরুষ হোক তারা ফেসিলিটি পাচ্ছে আর অন্যদের ক্ষেত্রে সেটা অসুবিধার সম্মুখীন হয়ে যাচ্ছে তারা। তো সেরকম হবে না, এমন নীতি নিতে হবে, এমন পরিকল্পনা নিতে হবে যাতে করে নারী আর পুরুষের ওপর এর যে প্রভাব সেটা মূল্যায়ন করার প্রক্রিয়া, মূল্যায়ন করতে হবে, ইভ্যালুয়েট করতে হবে। তো ইভ্যালুয়েট করার যে প্রক্রিয়া সেটাই হচ্ছে জেন্ডার স্ট্রিমিং, মেন স্ট্রিমিং, ঠিক আছে? তাহলে সরকারি পদক্ষেপ নারী পুরুষের ওপর এর মূল্যায়ন কতটা বা প্রক্রিয়া কতটা সেই বিষয়টা গুরুত্বটাই হচ্ছে জেন্ডার মেইন স্ট্রিমিং। আশা করি বুঝতে পারলাম কিছুটা, ক্লিয়ার? আশা করি বুঝতে পারলে। চলো বাকিগুলো তো এখানে হবে না, এখানে যখনই দেখো মেইন স্ট্রিমিং এর মধ্যে যখনই কর্মক্ষেত্রে নারী পুরুষের সংখ্যা সমান এসবের সঙ্গে তো কোনো গুরুত্বই হবে না, ঠিক আছে? প্রবলেম আছে বলেই জিনিসগুলো করা হচ্ছে। নেক্সট চলো আমরা 17 নম্বর কোয়েশ্চেনে আসি। আজকে 17 নম্বর কোয়েশ্চেন হচ্ছে সবলা, RGACAG, এই একটা স্কিম কাদের উন্নয়নে তৈরি করা হয়েছে, ঠিক আছে? তো RGSEAG এর ফুল ফর্ম কি না, রাজীব গান্ধী স্কিম ফর এমপ্লয়মেন্ট অফ অ্যাডোলেসেন্ট গার্ল, ঠিক আছে? আরেকবার বলছি, রাজীব গান্ধী স্কিম ফর এমপ্লয়মেন্ট অফ অ্যাডোলেসেন্ট গার্লস, ক্লিয়ার? তো এই স্কিমটা যাকে সবলা স্কিম বলা হচ্ছে, এটা এই 4টি অপশনের মধ্যে কি হবে না, এটা 4টি অপশনের মধ্যে কি হবে, কোনটা উত্তর হবে? এটা হচ্ছে বয়ঃসন্ধিকালীন অবস্থায়, মানে বয়ঃসন্ধিকালীন বা অ্যাডোলেসেন্ট পিরিয়ড বা গার্ল তাই বলে অ্যাডোলেসেন্ট পিরিয়ড কোনটা সময় না 11 থেকে 18, 11 থেকে 18 বছর যারা মেয়ে তাদের ক্ষেত্রে যে শিক্ষা, স্বাস্থ্য, শারীরিক যে মানে কি বলবো শারীরিক যে পুষ্টির বিষয়টা, তো সেই বিষয়টাকে মেনটেন করা, বিশেষ করে যারা স্কুল ছুট মেয়ে বিশেষ করে এবারে তো স্কুল টুল ছেড়ে দিয়েছে, তো তাদের যে শারীরিক যে পুষ্টি বা শারীরিক উন্নতি সেই বিষয়টাকে লক্ষ্য রাখা, সেই বিষয়টাকে বলা হচ্ছে, সেই বয়স সময়টাকে বলা হচ্ছে বয়ঃসন্ধিকালীন মেয়েরা, অ্যাডোলেসেন্ট গার্লস। তো তাদের পুষ্টি, তাদের হেলথের দিকে সরকার কিন্তু খুব গভীরভাবে মানে চিন্তিত বিষয়টা নিয়ে। তো সেই জন্য এই স্কিমটা সরকারের, সেটা হচ্ছে সবলা স্কিম। তো বয়ঃসন্ধিকালের জন্য এদের উন্নয়ন, তাদের পুষ্টি, তাদের শারীরিক গঠন, এই উন্নতির জন্য সরকার এই স্কিমটা এনেছে, সেটা হচ্ছে সবলা স্কিম, ক্লিয়ার? কোন বছর থেকে কোন বছর স্যার? 11 to 18, মানে 11 to 18 ইয়ার্স মহিলাদের ক্ষেত্রে বা মেয়েদের ক্ষেত্রে এটা আনা হয়েছে, ক্লিয়ার? আশা করি বুঝতে পারলাম কেন স্কিমটা এনেছি। তো বাকিরা এরা হবে না, বাকিগুলো তো হচ্ছে না, তো এদের ক্ষেত্রে খুব ভালো করে মনে রাখবে এটা। নেক্সট তো ছবি একটু দেখে নিই, দেখো সবলা স্কিম এখানে দেওয়া আছে যে মিনিস্ট্রি অফ দ্য ওমেন অ্যান্ড দ্য চাইল্ড ডেভেলপমেন্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মানে মিনিস্ট্রি অফ ওমেন অ্যান্ড চাইল্ড মানে মহিলা ও শিশু যে উন্নয়ন দপ্তর, তারা এই স্কিমটা এনেছে 11 থেকে 18 বছর মেয়েদের ক্ষেত্রে শারীরিক উন্নতি বা শরীর ঠিক ফিট রাখার জন্য নিউট্রিশনের বিষয়টা লক্ষ্য রেখে। চলো আমরা যাব 18 নম্বর কোয়েশ্চেন। দেখো 18 নম্বর কোয়েশ্চেনটা আছে ইন্টারসেকশনালিটি, এই শব্দটির মাধ্যমে জেন্ডার স্টাডিজে কি বোঝানো হয়, ক্লিয়ার? তো ইন্টারসেকশনালিটি এই শব্দটার মাধ্যমে আমরা যখন তোমার জেন্ডার স্টাডিজ ব্যাপারটা পড়ছি, তো সেই বিষয়ে আমরা কি বুঝবো, তাই তো? ভাষাটাকে ভালো করে বোঝো। আচ্ছা দেখো এবার 4টি অপশন পড়ো, তোমরা নিজেরা পড়ো। রাস্তার মোড়ে নারী আর পুরুষের সমান অধিকার, জেন্ডারের সাথে রেস, ক্লাস বা ধর্মের মতো অন্যান্য সামাজিক পরিচয় কিভাবে বৈষম্যকে জটিল করে তোলে, নারী আর পুরুষের বন্ধুত্বের ধরন, নাকি একটি পরিবারের বিভিন্ন প্রজন্মের নারীদের ইতিহাস, তাই তো? তো এর উত্তর কি হবে স্যার? এর উত্তর হবে স্যার বি এর অপশানটা। কি বিয়ের অপশানটা আরেকবার পড়ো। জেন্ডারের সাথে রেস, ক্লাস ও ধর্মের মতো অন্যান্য সামাজিক পরিচয় কিভাবে বৈষম্যকে জটিল করে তোলে। বিষয়টা কি স্যার? ধরো তুমি একজন মহিলা বা মেয়ে, তাই না? এবার প্রশ্ন হচ্ছে তুমি একজন মেয়ে, প্রথমত তোমার পরিচয়, দ্বিতীয়ত কি তুমি তোমার জাতপাতের বিষয়, তুমি মেয়ে, তোমার কোন জাত, এটা একটা বিষয়। 3 নম্বর কি বলো তো না তোমার জাতপাতের বিষয়, তারপর তোমার কোন ধর্মের বিষয়। তো প্রত্যেকটা দেখো রেসের সঙ্গে, ক্লাসের সঙ্গে, ধর্মের সঙ্গে, এই যে বিষয়টা তুমি প্রথমত মেয়ের সঙ্গে তোমার জয়েন হচ্ছে কি এই জিনিসগুলোকে তোমাকে কি করছে? সেপারেট করছে মানে সামাজিক দিক থেকে একটা বৈষম্যের যে বিষয়টা, বৈষম্যের বিষয়টা জটিল করছে। মানে ধরো 10টা মেয়ে শুধু ওইভাবে দেখা হচ্ছে না, তাদের ক্লাস দেখা হচ্ছে, তাদের কাস্ট দেখা হচ্ছে, তাদের ধর্ম দেখা হচ্ছে। তো এই বিষয়টা করে কি হচ্ছে? বিষয়টাকে আরো জটিল করা হচ্ছে, বৈষম্য বানানো হচ্ছে, তাই না? তো সেইটাই হচ্ছে ইন্টারসেকশনালিটি, যেটা জেন্ডার অ্যাওয়ারনেসের কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা টার্ম বলতে পারো, তাই না? তো এই বিষয়টা আশা করি বোঝাতে পারলাম তোমাদের, ক্লিয়ার? তো চলো আমরা নেক্সট কোয়েশ্চেনে আসবো। দেখো 19 নম্বর কোয়েশ্চেনে আছে জিরো টলারেন্স পলিসি, এটা কিসের সাথে যুক্ত? জিরো টলারেন্স পলিসি 4টি অপশান, ট্রাফিক নিয়ম,
কাজের জায়গায় লিঙ্গ বৈষম্য ও যৌন হেনস্থার বিরুদ্ধে আপোষহীন অবস্থান, পরিবেশ দূষণ রোধ নাকি দুর্নীতি দমন। তো জিরো টলারেন্স নীতি অনেক ক্ষেত্রে বিভিন্ন পলিটিক্যাল দলের নেতাদেরও বলতে শুনেছো তোমরা জিরো টলারেন্স নীতি। তো জিরো টলারেন্স নীতি মানে কাজের জায়গায়, এখানে কি হবে বলো তো, কাজের জায়গায় লিঙ্গ বৈষম্য বা যৌন হেনস্থার শিকার হলে সেখানে কোনো রকম আপোষ করা হবে না, দেখা হবে না যে ব্যক্তি যৌন নিপীড়নের শিকার হয়েছে সেই যৌন নিপীড়নের পিছনে কোনো বড় ব্যক্তির, অফিসে কোনো বড় ব্যক্তির হাত আছে কিনা, কিংবা তার কলিগের, খুব প্রভাবশালী কলিগের হাত আছে কিনা, এগুলো দেখা হবে না। সঠিক নিউট্রালিটি বজায় রেখে বিচার করা হবে এবং নিপীড়িত ব্যক্তিকে বা নিপীড়িত নারীকে সঠিক বিচার দেওয়ার যে প্রক্রিয়া সেটাই হচ্ছে জিরো টলারেন্স নীতি। দেখা হবে না তোমার পজিশন, দেখা হবে না তোমার প্রভাব প্রতিপত্তি, দেখা হবে যে ব্যক্তি অভিযোগ করেছে তার অভিযোগের সত্যতা। ক্লিয়ার এই বিষয়টা? তো জিরো টলারেন্স নীতি বা জিরো টলারেন্স পলিসি মেনটেন করা। তো চলো 19 নম্বরে আমি একটু অপশান যদি অপশান বলছি, একটা পিকচার যদি দেখিয়ে দিই তোমাদের জিরো টলারেন্স পলিসি, দেখো রেড এইভাবে দেখে নাও একটু। নেক্সট 20 নম্বর কোশ্চেন, যৌন অপরাধ থেকে শিশুদের সুরক্ষা বা পক্সো আইনে শিশু বলতে কত বছরের কম বয়সের বোঝায়? এই যে আমি বলছি বারবার শিশুদের রক্ষার জন্য পক্সো অ্যাক্ট 2012 বলছি, তো এই শিশু বলতে কত বছর বয়স স্যার? শিশু বলতে এখানে অ্যাকর্ডিং টু আওয়ার মানে সংবিধান অনুযায়ী এখানে দেখো 18 বছর। তো 18 বছর এখানে উত্তর হবে। 18 বছরের কোনো নিচে কোনো ছেলে বা মেয়ে যদি যৌন নিপীড়নের শিকার হয়, যৌন হেনস্থা হয়, তাহলে কিন্তু সেটা পক্সো অ্যাক্টের আন্ডারে চলে যাবে। ক্লিয়ার? তাহলে এখানে বয়স সীমাটা কত স্যার? বয়স সীমাটা হচ্ছে 18 বছর। ক্লিয়ার? ছবি একটু দেখে নাও যে বাচ্চা শিশুরাও কিন্তু অনেক সময় এই যৌন নিপীড়ন বা যৌন হেনস্থার শিকার হয়, শুধু মেয়েরা নয় ছেলেরাও হয়। ক্লিয়ার? তো সেইটাও কিন্তু ছবিটা দেখিয়ে দিলাম আমি। চলো নেক্সট, আজকের 21 নম্বর কোশ্চেন, ফ্যান্টাস্টিক একটা কোশ্চেন। তোমরা এই কোশ্চেনটা মানে শোনোনি কোনোদিন হতে পারে না, তোমরা জানো। দেখো একটু ভালো করে দেখো, পশ্চিমবঙ্গ সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য মহিলাদের বয়স কত হওয়া প্রয়োজন? তো এই যে জনপ্রিয় যে স্কিম, এই জনপ্রিয় স্কিম পশ্চিমবঙ্গ সরকারের, এই জনপ্রিয় স্কিমের নাম শোনোনি আমার মনে হয় যারা ভিডিও দেখছো একজনও নেই, সবাই জনপ্রিয় স্কিমটার নাম শুনেছো। তো এই জনপ্রিয় স্কিমটায় যে তোমরা নাম শুনেছো, অনেকে সুবিধাও পাও, তো সেক্ষেত্রে মহিলারা সুবিধা এটা পেয়ে থাকে। তো মহিলাদের বয়স কত হয়ে যাবে? দেখো লক্ষ্মীর ভাণ্ডারের সঙ্গে আমার ছবি টবি দিয়ে দিয়েছি, মহিলারা পুরো একেবারে খুব আনন্দের সঙ্গে ব্যাপারটা পালন করছেন। তো দেখো এখানে অপশানে উত্তরটা কি হবে না, উত্তরটা মেয়েদের যে বয়স সেটা হতে হবে 25 থেকে 60 বছর। 25 থেকে 60 বছর বয়সী যদি মহিলারা হয়ে থাকে তাহলেই তারা এই প্রকল্পের সুবিধা পেতে পারেন। অবশ্য তো তাদের জন্য একটা নির্দিষ্ট প্রসেসে, সরকারের বিভিন্ন প্রসেসে যেতে হবে। হ্যাঁ অবশ্যই তার একটা ব্যাপার আছে, তারা যদি কিন্তু পেনশনভোগী হলে হবে না বা সরকারি চাকরিরত অবস্থা থাকলে হবে না। ক্লিয়ার? তো এই বিষয়টা হলে হবে না। বাকি 25 থেকে 60, 60-এর পরে তুমি বার্ধক্য ভাতার জন্য অ্যাপ্লাই করতে পারো, সেটা তুমি পেয়ে যাবে আপ টু 25 to 60, মানে 25 to up to 60 পর্যন্ত, 60 বছর পর্যন্ত। তো লক্ষ্মীর ভাণ্ডার স্কিমে, এই স্কিমের আন্ডারে তোমরা জানো যে যারা SC ST ক্যাটাগরি তারা 1200 টাকা পায়, আর যারা জেনারেল ক্যাটাগরির মহিলা তারা হচ্ছে 1000 টাকা করে প্রতি মাসে পেয়ে থাকে। ক্লিয়ার? আশা করি এই জনপ্রিয় বিষয়টা নিয়ে তোমরা জানো সবই। চলো আমরা চলে আসি নেক্সট 22 নম্বর কোয়েশ্চেনে। 22 নম্বর কোয়েশ্চেন হচ্ছে ওয়ান স্টপ ওয়ান সেন্টার বা সখী, এই স্কিমটা মূলত কোন উদ্দেশ্যে তৈরি? এই ধরনের স্কিমগুলো আমি পশ্চিমবঙ্গ সরকারের যেমন স্কিম দেখালাম, বিভিন্ন স্কিম সম্পর্কে বলছি। তো এই স্কিমটা কিসের সঙ্গে জড়িত? 4টি অপশান, রান্নার গ্যাস দেওয়ার জন্য, হিংসার শিকার হওয়া মহিলাদের একই ছাদের নিচে আইনি চিকিৎসা ও মানসিক সহায়তা দেওয়া, হস্তশিল্প বিক্রির জন্য, নাকি ব্যাংকিং পরিষেবা দেওয়ার জন্য। দেখো সখী এই যে তোমার স্কিমটা, এটা মূলত হিংসায় যারা শিকার হয়েছেন, মহিলারা যারা হিংসার শিকার, মানে যৌন হিংসা, যৌন হেনস্থা এইসবের যদি শিকার হয়, তাদের এক ছাদের তলায় এনে তাদের আইনগতভাবে হেল্প করা, তাদের চিকিৎসার হেল্প করা, তাদের মেন্টাল স্টেবিলিটিকে আরও বেশি স্ট্রং করা, তাই না? তাতে করে তাদের মানসিক যে স্ট্রং, মানে মানসিক যে তারা উইক, তারা ভেঙে পড়ে মানসিকভাবে, সেটাকে আরও স্ট্রং করা। তো এক ছাদের তলায় নিয়ে আসার জন্যই সরকারের এই স্কিম, যেখানে তারা কিন্তু আবার নতুন করে বাঁচতে শিখবে, সরকার তাদের পাশে আছে। তো এই বিষয়টা করার জন্য একই ছাদের নিচে এই পরিষেবাগুলো, এই সুবিধাগুলো সরকার দিয়ে থাকে, যার জন্য এই সখী নামক যে স্কিমটা সরকার চালু করেছে। ক্লিয়ার? চলো আমরা যদি ছবির মাধ্যমে দেখে নিই। আচ্ছা ছবি, চলো 23 নম্বর কোয়েশ্চেন। 23 নম্বর কোয়েশ্চেন বলছে এম্পাওয়ারমেন্ট বা ক্ষমতায়ন শব্দটির মূল লক্ষ্য কি? দেখো এম্পাওয়ারমেন্ট শব্দটা তোমরা অনেক সময় শুনে থাকবে যে ওমেন এম্পাওয়ারমেন্ট, কথাটা শুনে থাকবে। বিভিন্ন পলিটিক্যাল আমরা স্লোগানও শুনে থাকি যে এম্পাওয়ারমেন্ট, ওমেন এম্পাওয়ারমেন্ট শুনে থাকি। তো এখানে বলেছে এম্পাওয়ারমেন্ট শব্দটার মানে কি? শুধু এম্পাওয়ারমেন্ট, ওমেন এম্পাওয়ারমেন্ট দিইনি আমি। তো দেখো 4টি অপশান এখানে দেওয়া আছে।
তো এখানে দেখো অপশানগুলো দেখলেই তুমি বুঝতে পারবে অন্যকে শাসন করা, না স্যার এটা হতে পারে না। রাজনীতিতে অংশগ্রহণ করা, এটা তো হতেই পারে না। শুধুমাত্র অর্থ উপার্জন করা, এটাও ঠিক খাপ খাচ্ছে না। তাহলে কোনটা হবে স্যার? অপশান বি, নিজের জীবনের সিদ্ধান্ত নিজে নেওয়ার ক্ষমতা অর্জন করা, সেটাই তো এম্পাওয়ারমেন্ট, তাই তো? এবার সেখানে ওমেন এম্পাওয়ারমেন্ট থাকলে মানে মহিলাদের ক্ষমতায়ন হতো, তাই না? তো নিজের জীবনের যে সিদ্ধান্ত নিজে নেওয়ার যে ক্ষমতা অর্জন করার মধ্যে তোমার মধ্যে ক্যাপাবিলিটি রয়েছে, তো সেটাই কি বলছে স্যার? সেটাই বলছে এম্পাওয়ারমেন্ট। ক্লিয়ার? চলো আমরা যাব নেক্সট কোয়েশ্চেনে। 24 নম্বর কোয়েশ্চেন, পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্যসাথী যে কার্ড, সেই কার্ড পরিবারের কার নামে ইস্যু করা হয়? খুব ভালো কোয়েশ্চেন। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্যসাথী কার্ডটি পরিবারে কার নামে ইস্যু করা হয়? চারটি অপশান। পরিবারের প্রধান বয়োজ্যেষ্ঠ যে মহিলা সদস্য তার নামে, নাকি পঞ্চায়েত প্রধানের নামে, পারিবারিক উপার্জনকারী সদস্যের নামে, না পরিবারের সবথেকে বয়স্ক পুরুষের নামে? কার নামে স্বাস্থ্যসাথী কার্ডটা ইস্যু করা হয়? দেখো স্বাস্থ্যসাথী কার্ড আমি তোমায় দেখাচ্ছি, তার আগে দেখো স্বাস্থ্যসাথী যে কার্ড, এটা কিন্তু পশ্চিমবঙ্গ সরকার যেটা চালু করেছিল সেটা হচ্ছে কবে বলো তো? 2016 সালে স্বাস্থ্যসাথী কার্ড। ক্লিয়ার? তো এটা যে ইস্যু করা হয় মেনলি প্রথম প্রায়োরিটি কার, না পরিবারের যিনি প্রধান বয়োজ্যেষ্ঠ মহিলা, তার না বুঝতেই পারছো এখানে মহিলা বা ওমেন এম্পাওয়ারমেন্টের জন্য এই জিনিসটা করা হয়েছে, মহিলাদের গুরুত্ব দিয়ে পরিবারের প্রধান বয়োজ্যেষ্ঠ মহিলা তার নামে প্রথম ইস্যু করা হয়। এবার স্যার প্রশ্ন করতে পারো যে স্যার যদি বয়োজ্যেষ্ঠ মহিলা না থাকে, তো বুঝতে পারছো তো সেকেন্ড অপশান পুরুষ তো হবেই, এটা আর বলার কিছু নেই। তো প্রথম কিন্তু প্রায়োরিটি বয়োজ্যেষ্ঠ মহিলা সদস্য হবে। ক্লিয়ার? তো দেখো এখানে একটা ছবি দিয়ে দিয়েছি আমি একজনে, ছবিটা দিয়েছি, এখানে নাম দিয়ে দিয়েছি, তো একটা জাস্ট উদাহরণ তোমাদের। তো নাম এখানে দেওয়া আছে আর এখানে সব এই কার্ডটার সব একটা ছবি দেওয়া আছে। ক্লিয়ার? চলো নেক্সট পরের। তো পরের প্রশ্নে আসবো। তো 25 নম্বর প্রশ্ন আজকে, একজন রূপান্তরকামী ব্যক্তিকে যদি কোনো শিক্ষা প্রতিষ্ঠানে লিঙ্গ পরিচয়ের কারণে ভর্তি নিতে অস্বীকার করে, তবে তা কোন আইনের লঙ্ঘন হবে? তার সমাজে নারী পুরুষের পাশাপাশি যারা রূপান্তরকামী ব্যক্তি আছে তাদেরও শিক্ষার অধিকার আছে, স্বাস্থ্যের অধিকার আছে, থাকাটা স্বাভাবিক। তো সেই তাদের লিঙ্গ পরিচয়ের কারণে যদি কোনো স্কুল কলেজে সে ভর্তি হতে না পারে, তাহলে হিসেব মতো কোন আইন ভঙ্গ হচ্ছে? অপশান এখানে দেওয়া আছে চারটি। কোন আইন? পারিবারিক সহিংসতা আইন, রাইট টু এডুকেশন আইন মানে 2009-এর, হিন্দু সাকসেশন অ্যাক্ট, নাকি ট্রান্সজেন্ডার ব্যক্তিদের জন্য অধিকার সুরক্ষা আইন 2019। তো স্যার বুঝতেই পারছো রূপান্তরকামী ব্যক্তিদের আমি যখন কথা বলছি তাহলে স্যার অপশান ডি হবে, যে ট্রান্সজেন্ডার ব্যক্তিদের অধিকার সুরক্ষা আইন 2019, এই আইনটা কিন্তু লঙ্ঘন হবে। কারণ না সমাজের সকল মানুষের পাশাপাশি এদেরও সঠিকভাবে বেঁচে থাকার রাইট রয়েছে, তো সেক্ষেত্রে যদি না পায় তো এই আইনটা কী হবে? লঙ্ঘিত হবে। নেক্সট পরের। চলো আজকে 26 নম্বর কোয়েশ্চেন, বাল্যবিবাহ নিরোধক আইন প্রহিবিশন অফ চাইল্ড ম্যারেজ অ্যাক্ট 2006 অনুযায়ী কোনো প্রাপ্তবয়স্ক পুরুষ যদি কোনো নাবালিকাকে বিবাহ করেন তবে তার সর্বোচ্চ কত বছরের জেল হতে পারে? ভালো করে বোঝো কোশ্চেনটা কি। যে এই আইন অনুযায়ী কোনো প্রাপ্তবয়স্ক পুরুষ মানে 18+, সেই পুরুষ যদি কোনো নাবালিকাকে বিবাহ করে, নাবালিকাকে বিবাহ মানে 18-এর নিচে, 18+-এর নিচে বা 18-এর নিচে, তো সেই যদি বিবাহ করেন তাহলে সেক্ষেত্রে সেই ব্যক্তির কত বছর জেল হতে পারে? চারটি অপশান এখানে দেওয়া আছে, 10 বছর, 5 বছর, 2 বছর, 1 বছর। তো তোমরা খুব ভালো করে মনে রাখবে, এটা দেখো একটা কার্টুন ছবির মাধ্যমে ব্যাপারটা বুঝিয়ে দিয়েছি, দেখো ছবিটা একটু ভালো করে দেখে নাও, দেখে বুঝে যাও। ক্লিয়ার? তো দেখো এবার জেল হতে পারে কত বছর স্যার? জেল হতে পারে স্যার 2 বছরের জেল হতে পারে যদি এই কন্ডিশন, এই টার্ম হয়ে থাকে। তাছাড়া শুধু কি স্যার জেল হবে, কোনো ফাইন হবে না? একদম 1 লক্ষ টাকা পর্যন্ত ফাইনও হতে পারে। সুতরাং 1 লক্ষ টাকা পর্যন্ত ফাইন, আবার দুটোই হতে পারে, 2 বছরের জেল তার সঙ্গে 1 লক্ষ টাকা ফাইন, দুটোও হতে পারে। ক্লিয়ার? তো মিনিমাম তোমার 2 বছরের জেল তো হতেই পারে। আশা করি বোঝাতে পারলাম। দেখো কার্টুন ছবির মাধ্যমে তুমি একটু দেখে নাও। নেক্সট আজকে 27 নম্বর কোশ্চেন, পুলিশ স্টেশনে কোনো মহিলার বয়ান রেকর্ড করার সময় কার উপস্থিতি বাঞ্ছনীয়? পুলিশ স্টেশনে যদি কোনো মহিলার আমি বয়ান রেকর্ড করি তাহলে কার উপস্থিতি বাঞ্ছনীয়? স্যার উকিলের, পাড়ার প্রতিবেশীর, নাকি যে কোনো ব্যক্তির, নাকি কোনো মহিলা পুলিশ কর্মী? তো এটা একেবারে কমন সেন্স থেকে উত্তর দেওয়া যায়, তোমাদের পড়ার যদি তুমি নাও জেনে থাকো তাহলে দেখো একজন মহিলা পুলিশ কর্মী বা আধিকারিককে থাকতে হবে যার উপস্থিতিতে কিন্তু কি হবে না পুলিশ স্টেশনে কোনো মহিলা তার বয়ান দিতে পারবে। ক্লিয়ার? তাহলে মহিলা একজন পুলিশকর্মী বা মহিলা পুলিশকর্মী বা কোনো আধিকারিক থাকতে হবে, তবে তিনি বয়ান দেবেন বা সেটা বাঞ্ছনীয়। ক্লিয়ার? বাকিগুলো তো হচ্ছে না। দেখো ছবি একটু দিয়ে দিয়েছি আমি, মহিলা পুলিশকর্মীর উপস্থিতি দেখিয়ে দিয়েছি। চলো 28 নম্বর কোশ্চেন। 28 নম্বর কোশ্চেন বলছে, ভারতের কোন সংস্থাকে লিঙ্গ সমতা রক্ষার জন্য জাতীয় নোডাল এজেন্সি মানা হয়?
তাহলে লিঙ্গ সমতা বা জেন্ডার ইকুয়ালিটি এটা রক্ষার জন্য কোন সংস্থাই কাজটা করে, তাই না? তো চারটি অপশন, নীতি আয়োগ, মিনিস্ট্রি অফ ডিফেন্স, সুপ্রিম কোর্ট, নাকি MWCD মানে মিনিস্ট্রি অফ উমেন্স অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট। তো বুঝতেই পারছো, তো লিঙ্গ সমতা যদি বজায় রাখতে হয় তো নোডাল এজেন্সি হিসেবে যে কাজ করে সেইটা হচ্ছে এই মিনিস্ট্রি অফ WCD মানে ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট মিনিস্ট্রি, যারা এইটা কাজটা করে অ্যাজ এ নোডাল এজেন্সি হিসাবে লিঙ্গ সমতাকে ঠিকঠাক বজায় রাখার জন্য, তাই তো? দেখো ছবির মাধ্যমে যে মিনিস্ট্রি অফ দ্য ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট কাজটা করে, বাকি সুপ্রিম কোর্টের কাজও এটা নয়, মিনিস্ট্রি অফ ডিফেন্সের তো আলাদা কাজ, আর নীতি আয়োগ তো অন্য জিনিস, যারা প্ল্যানিং কমিশনকে ভেঙে নীতি আয়োগ হয়েছিল, ভারতের থিঙ্ক ট্যাঙ্ক, সরকারের থিঙ্ক ট্যাঙ্ক, সেটা তো হচ্ছে না। নেক্সট 29 বলছে লিঙ্গ সচেতনতার ক্ষেত্রে এনক্যাপসুলেশন বা সাইলো মানসিকতা বলতে কি বোঝায়? চারটি অপশান, তাই তো? দেখো চারটি অপশান। তো সাইলো মানসিকতা বলতে কি বোঝায় বা সিলো মানসিকতা বলতে কি বোঝায়? দেখো, নতুন প্রযুক্তি ব্যবহার করা, সবাইকে সমান চোখে দেখা, নারী পুরুষের কাজকে আলাদা কুঠুরিতে ভাগ করে ফেলা, নাকি শিক্ষার প্রসার ঘটানো। তো দেখো একটা ছবি যদি দেখি তাহলে কি দেখি, দেখো ছবির মাধ্যমে বোঝাই। দেখো এখানে ছবিতে দেওয়া আছে টু এমপ্লয়িজ অফ দ্য ডিফারেন্ট ডিভিশন, এইদিকে দেওয়া আছে রিফ্রেনিং ফ্রম দ্য শেয়ারিং ইনফরমেশন, আর এখানে অফ দ্য সেম কোম্পানি। মানে কথাটার মানে হচ্ছে দেখো নারী আর পুরুষের কাজকে আলাদা আলাদা কুঠুরিতে ভাগ করে দেওয়া। অনেক সময় তোমরা দেখে থাকবে একই কোম্পানিতে কাজ করে, ধরো একটা কোম্পানির মধ্যে 5টা আলাদা আলাদা ডিপার্টমেন্ট রয়েছে, তো 5টা ডিপার্টমেন্ট যে আলাদা আলাদা রয়েছে তারা কিন্তু যে ডিপার্টমেন্ট আছে তারা এক ডিপার্টমেন্ট অন্য ডিপার্টমেন্টের সঙ্গে ইনফরমেশান শেয়ার করে না বা করা পছন্দ করে না, এমনও আছে। তো এইটা হচ্ছে এই মানসিকতা। কি মানসিকতা? সেটা হচ্ছে এনক্যাপসুলেশন বলে বা সাইলো বলে। ক্লিয়ার? এই মানসিকতা। তো এখানে দেখো সেই মানসিকতার মধ্যে কোন অপশানটা পড়বে? নারী আর পুরুষের কাজকে আলাদা আলাদা কুঠুরিতে ভাগ করে দেওয়া। তাহলে একটা কোম্পানির মধ্যে যদি 5টা ডিপার্টমেন্ট হয়, সেই 5টা ডিপার্টমেন্ট যদি নিজেদের মধ্যে শেয়ার না করে তাহলে এক্ষেত্রে এইটাই হবে কেসটা। চলো তাহলে আজকের উত্তরটা কি হলো? 29-এর যে উত্তরটা হলো সেটা হচ্ছে অপশান সি, অর্থাৎ নারী আর পুরুষের যে কাজকে আলাদা কুঠুরিতে ভাগ করে দেওয়া। তো একটা কোম্পানির ক্ষেত্রে আমি কি বললাম, একটা কোম্পানির ক্ষেত্রেও বলেছিলাম যে বিভিন্ন ডিপার্টমেন্ট আছে, ডিপার্টমেন্ট নিজেদের মধ্যে ইনফরমেশন শেয়ার করতে চাইছে না, তাই তো? তো এখানে কি হবে? ইনফরমেশন শেয়ার করেন। তো এখানে সেটাই দেওয়া আছে, দেখো এমপ্লয়িজ অফ দ্য ডিফারেন্ট ডিভিশন। তো এখানে এইটা হবে অপশান উত্তর 29-এর সি। আজকে লাস্ট কোয়েশ্চেন 30 নম্বর কোয়েশ্চেন বলছে রূপান্তরকামী আইন 2019। তো এই আইন নিয়ে আমি অলরেডি আগে বলেছি। সেই রূপান্তরকামী আইন যেটা 2019, এই অনুযায়ী একজন রূপান্তরকামী ব্যক্তি তার লিঙ্গ পরিচয়ের যে শংসাপত্র কার কাছ থেকে পাবেন? তার জন্য রূপান্তরকামী ব্যক্তি কার কাছ থেকে তার লিঙ্গ পরিচয়ের শংসাপত্র পাবেন? চারটি অপশান, স্থানীয় পঞ্চায়েত প্রধান, জেলা ম্যাজিস্ট্রেট, পুলিশ সুপার, নাকি মেডিকেল অফিসার। চারটে এখানে অপশান দেওয়া আছে দেখো। তো দেখো এখানে যে অপশানটা তোমার উত্তর করবে তোমরা সেটা হচ্ছে উত্তর যেটা হবে সেটা হচ্ছে জেলা ম্যাজিস্ট্রেট। তো জেলা ম্যাজিস্ট্রেট তার কাছ থেকেই তারা মূলত বা এরা মানে রূপান্তরকামী ব্যক্তিরা তারা হচ্ছে তাদের লিঙ্গ পরিচয়ের যে শংসাপত্র তারা পাবেন। স্থানীয় পঞ্চায়েত প্রধানও না, পুলিশ সুপারও না, মেডিকেল অফিসারও না, কারো কাছ থেকেই পাবেন না তারা এই রাইটটা পাবেন কার কাছ থেকে? জেলা ম্যাজিস্ট্রেটের কাছ থেকে। ক্লিয়ার? তো আজকে তোমাদের টপ 30 কোশ্চেন আমি রাখলাম জেন্ডার অ্যাওয়ারনেসের পার্ট 2 সেকশানে। এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে। তোমরা যদি পার্ট 3 পেতে চাও তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের যদি পরীক্ষার পারপাসে তোমাদের মনে হয় প্রয়োজন তোমরা জানাবে অবশ্যই। আর যদি ভিডিও ভালো লাগে ভিডিওটাকে লাইক করবে, শেয়ার করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আজকের মতো সেশনটা এই পর্যন্তই থাকলো। থ্যাংক ইউ, ধন্যবাদ।